এখন ঘটনা হইলো কারো পৌষ মাস কারো সর্বনাশ। এখন চিন্তায় চাঁদাবাজদের হইল পৌষ মাস আর আমাদের হইলো সর্বনাশ। আমাদের বলতে আমি নিজের ব্যাপারে কিছুই বলতে চাই না, কারণ আমি কি কি শিকার হয়েছি সেটা আসলে বইলে বোঝানো যাবে না। তবে যেটা বলতেছি শুনেন, আপনারা ভালো চিন্তা করলে দেশটা ভালো থাকবে। আর সাধারণ মানুষের কি করণীয়, সাধারণ মানুষের চাপটাটায় পরে আসি। করণীয় কি? মনিটরিং সিস্টেম এখনো মান্ধাতার আমলে আপনারা পড়ে আছেন। আমি বলতেছি না যে আমরা অনেক ইন্টেলিজেন্ট বা আমরা অনেক কিছু বুঝি। আমি কর্মদক্ষতায় মোটামুটি চলে যাচ্ছে আমার দিনকাল, কিন্তু ঘটনা হলো আমাদের বেসিক একটা নলেজ আছে। পুরো বিশ্ব যেখানে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস এখন জিপিআরএস এর আওতায়। আমরা যারা ছিনতাই করতেছে বা চাঁদাবাজি করতেছে, চাঁদাবাজির কথা বাদই দিয়ে এখন চিন্তা হলো বড় সমস্যা চুরি। যারা এই যে ছিনতাই চুরি ডাকাতি করতেছে তাদের নেটওয়ার্কটা হয়তো বা অনেক বড়, ধরে নিলাম আপনাদের কথায়, কিন্তু প্রশাসন তো পুরো বাংলাদেশের 64টা না 65টা জেলা, সবগুলা জেলাতেই কিন্তু প্রশাসন আছে। আমাদের উচিত মনিটরিং সিস্টেমটা ভালো করা। আপনি দেখেন প্রত্যেকটা ভিডিও আমরা যখন দেখতেছি যে ক্রাইমগুলো করতেছে, সবার কিন্তু বাহন হইল বাইক। তাইলে আজকে এই বাইকগুলো কি দিয়ে চলে? আচ্ছা ধরেন আপনারা কথার প্রসঙ্গে বলবেন যে সবাই তেল দিয়েই মানে গাড়িটা চলে। আচ্ছা, মনিটরিং সিস্টেমটা সাজাইতে হবে আপনাদেরকে। আমি বারংবার বলতেছি, যারা আপনারা বাংলাদেশের নীতি নির্ধারক এখন বর্তমানে আপনারা আছেন, যারা আপনারা প্রশাসনে বসে আছেন, আপনারা একটু মনোযোগ দিয়ে, আপনারা যখন ইংল্যান্ডে যান, লন্ডনে যান, যখন আমেরিকাতে যান, তখন তো ঠিকই আপনারা ফোনে, হ্যাঁ, আপনারা নিরাপত্তার কথা চিন্তা করা লাগে না। আপনারা উবার কল করে উবারে চলে যাচ্ছেন বাসায়। কেউ তো ওই পৃথিবীতে ওই গাড়িতে বসে আপনি আর ড্রাইভার ছাড়া তো পৃথিবীর আর কেউ থাকার কথা না। তাহলে আপনি কোন বিশ্বাসে যাচ্ছেন? ওদের ব্যবস্থাটা হইল জিপিআরএস এর আওতায়, ওরা নিরাপত্তা, ওরা সম্পূর্ণ ডকুমেন্টের একদম জেনুইন ডকুমেন্টের ভিত্তিতে একটা ড্রাইভিং লাইসেন্স, একটা কার লাইসেন্স, একটা পাবলিক অ্যাক্সেস, এইটা কিন্তু তারা দিয়ে থাকে। তো আমরা যারা এখনো নীতি নির্ধারণে বসে আছেন, আসলে অনেক কাজ করেন, কিন্তু আপনাদের কি এতটুকু বোঝা উচিত কিনা, এখন কি সময় উপযোগী বোঝার সময় এসেছে কিনা, সেটা একটু ভেবে দেখার কিন্তু সময় এখন এসেছে। আমার মনে হয় আমার কথাগুলো হয়তো অনেক বেশি উপকার করবে না, বা এর থেকে অনেক ভালো চিন্তা আপনারা করতে পারেন। তবে আমার মনে হয়েছে যে আমরা যারা সাধারণ মানুষ, জনসাধারণ আছি, যারা এগুলোর ভুক্তভোগী হচ্ছি প্রতিনিয়ত, আমরা কিন্তু ঘটনা ঘটার পরে আমরা পুলিশের বারান্দায় গিয়ে পড়ে থাকি। কথাটা বুঝেন। আমরা কেন যাই? আমরা যখন দেখি আমাদের সাধারণ নিরাপত্তা আমরা দিতে পারছি না, তখন কিন্তু আমরা পুলিশের কাছে যাই। পুলিশের কাছে যাওয়ার পরে বা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, যেই কোনো বাহিনী হতে পারে এটা, তাদের কাছে যাওয়ার পরে তারা তাদের মতো করে যখন অ্যাক্টিভ হয়, তখন দেখা যায় যে ঘটনাচক্রে ঘটনাকারী বা ঘটনা হয়ে যাওয়ার অনেক পরে যারা এই অপরাধী গুলোর সাথে জড়িত, তারা অনেকটাই সেফ পজিশনে চলে যায়। তো এইখানে ধরাছোঁয়ার বাইরে কিন্তু অনেক বড় একটা ফারাক চলে আসে, এক। আর দুই হইল, আমাদের কেন নেটওয়ার্কগুলা এখনো এত ডেভেলপ হয় নাই যে আমরা চাইলেই কেন আমাদের যে কোনো সাধারণ নিরাপত্তা বা যে কোনো সাধারণভাবে আমরা একটা জিনিস ইনকোয়ারি করতে পারি না। এই ল্যাগেজগুলো কাদের? দেখেন, আমাদের যে কোনো কাজ হয়েছে আগে সব কিন্তু মুছে ফেললে চলবে না, কারণ কিছু কিন্তু জনস্বার্থে কিন্তু কিছু কাজ করে রাখা হয়েছে। যেমন আমাদের এনআইডি, যেমন আমাদের সিম রেজিস্ট্রেশন, যেমন আমাদের গুগল ভেরিফিকেশন, ফেসবুক ভেরিফিকেশন, আমাদের এগুলোতে যেমন এক্সেস আছে, ঠিক এর থেকেও নিম্নমানের এক্সেস বা আমাদের নিম্নমানের একটা ভেরিফাইড কোনো যানবাহন বাংলাদেশে এখনও ওইভাবে করে সরকার বাধ্যতামূলক করে নেই। এটা আমার কাছে খুবই মানে হাস্যকর লাগে, যেখানে বাইরের বিশ্ব দুবাইতে একটা অটো কারের মধ্যে একটা অটো পাইলট, দেন অটো পুলিশ অফিসার, হ্যাঁ, আমরা কিন্তু সবাই এখন খুব ইন্টারনেট প্রেমিক, আমরা কিন্তু বহির্বিশ্বের সবগুলা
ইন্টেলিজেন্ট কিন্তু আমরা দেখি প্রতিনিয়ত, কিন্তু আমাদের চেঞ্জ হতে ইচ্ছা করে না, বা আমরা চেঞ্জ হইতে পারি না কেন জানি। আমাদেরকে বোকা মনে করে যে আমরা কেন পারি না। ওরা কি আমাদের থেকে বেশি টাকা ইনভেস্ট করে? ওদের কি লোকবল আমাদের থেকে কম না বেশি? হয়তো বা ওরা অর্থনৈতিকভাবে উন্নত, কিন্তু আমরা কিন্তু মানবিক বা মানুষ হিসেবে বা আমাদের জাতি হিসেবে আমাদের এতটুকু উন্নত হওয়া উচিত। এখানে তো অনেক আহামরি কোনো পয়সা খরচ করে এগুলা করার দরকার নেই, এটা বাধ্যতামূলক করলেই কিন্তু হয়ে যায়। এইবার আসেন, যেহেতু এইখানে একটা বড় বড় কিন্তু একটা কিন্তু এখন দেখা যাচ্ছে যে বড় একটা মাপের চক্র যারা এই অপরাধগুলো করছে, তারা কিন্তু প্রতিনিয়ত মোটরসাইকেলে করে কিন্তু পালিয়ে যাচ্ছে। তাইলে যারা এই যে মোটরসাইকেলে করে পালিয়ে যাচ্ছে, তাদের সাথে আপনাদের কমিউনিকেট করার এত কষ্ট কেন? কেন এত কষ্ট বলেন? এত উন্নত বিশ্ব এখন, যে একটা গাড়ি যে রাস্তা দিয়ে যায় সেইখানে কত ফিট কতটুকু দূরত্বে কোন পাশ দিয়ে বের হইলো এটা পর্যন্ত জিপিআরএস কানেক্ট করে রাখতে পারে। তাহলে আমরা কেন এখনও এই সিস্টেমটাকে অবহেলা করছি? কেন? এখন আমরা কিভাবে এটা বাধ্যতামূলক করব? মনে করেন যে এটা বাধ্যতামূলক তো ফরজ হয়ে গেছে। রোববার রাত 11টায় মোটরসাইকেলে এসে 6 থেকে 7 জন ছিনতাইকারী গুলি করে স্বর্ণ ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়ে যায় স্বর্ণালংকার ও টাকা। একই রাতে রাজধানীর অন্য এলাকায় ছিনতাইয়ের কবলে পড়েন মধ্যবয়সী নারী। ধারালো অস্ত্রের মুখে সর্বস্ব দিতে হয় তাকে। গেল কয়েকদিন ধরে সন্ধ্যা নামলেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো রাজধানীতে। ডাকাতি ছিনতাই ঠেকাতে কোনো কোনো এলাকায় মসজিদে করা হয় মাইকিং। বিভিন্ন এলাকায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমন অবস্থায় পুরনো বুলি আওড়াচ্ছেন কর্মকর্তারা। জানান 5 শতাধিক টহল টিম কাজ করছে রাজধানীতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়ানো হয়েছে অতিরিক্ত পুলিশ। সব মিলে 500 অধিক তখন মোতায়েন থাকে। এর বাইরে আমাদের ফুড পেট্রোল থাকে, ফুড পেট্রোল আছে, তারপরে বিভিন্ন অপরাধ প্রবণ এলাকাগুলোতে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে প্রতিনিয়তই। ইতিমধ্যে বেশ কিছু ছিনতাই, চাঁদাবাজি, দস্যুতার মতো ঘটনা ঘটেছে। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এই অপরাধগুলি দমন করার জন্য। এই অপরাধ বিশ্লেষক বলছেন মাঠের বাস্তবতার সাথে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর কাজের বিস্তর ফারাক। ধরন না বুঝে পুরাতন পদ্ধতিতে অপরাধ দমনের ব্যর্থতার পরিচয় দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। কিছু কিছু অপরাধ আছে রাজনৈতিক পরিচয়ধারী তারা করছেন, কিছু অপরাধ আছে যে পেশাদার অপরাধ। টোটালি এই সিস্টেমগুলো একদম বাধ্যতামূলক গাড়িতে থাকতে হবে, এটা ফরজ হয়ে গেছে। এইটা আমরা চেক করার জন্য আমরা যখন লাইভ লোকেট কানেক্ট করে আমরা যখন তেল নিতে যাব আমাদের যেই কোনো পাম্পে থেকে, যাতে আমাদের গাড়ির সাধারণ যে নিরাপত্তা বা গাড়ির যে সাধারণ পরিচয়, এইটা একটা ফিলিং স্টেশন বলেন বা সার্ভিস সেন্টার বলেন, এইটা টোটাল একটা রিভিউ সফটওয়্যার বেসিস করে এখানে একটা প্রজেক্ট করে একটা ইউনিট করে আপনারা এই কাজটা শহর কেন্দ্রিক, জেলা কেন্দ্রিক, থানা কেন্দ্রিক করে দেন। এইটাতে আহামরি অনেক লোকজনের যে দরকার আছে এটা না, এটা ইউনিয়ন পরিষদে এই কাজগুলো হতে পারে,
আমাদের জেলা সেন্ট্রাল পর্যায়ে হতে পারে, বা আমরা শহরকেন্দ্রিক যেই শহরগুলো আছে এগুলোর মধ্যে ছড়িয়ে দিলে এগুলো বুথ হিসেবে কিন্তু আমরা এই সফটওয়্যার বেসিস আপগ্রেডগুলো হয়ে যাবে। আপনারা এখনও একটা লাইসেন্স নিয়া ৩ জনে ঘাটেন, ৪ জনে উল্টান, ওইখানে আধা ঘন্টা পিছনে লাইন ধরে বইসা আছে। এখনও আমি দেখি যে একটা সিএনজির কাগজ চেক করতেছে, ওই পুরা রাস্তা জ্যাম, ওদিক দিয়ে জ্যামও ছাড়তেছে না, উনি গাড়ির কাগজ চেক করতেছে। এতটা ইয়ে হইলে এখন আমাদের চলবে না। আমাদের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ডিভাইস সার্টিফাই হইতে হবে। প্রত্যেকটা ডিভাইস বলেন, আমাদের যানবাহন বলেন, সার্টিফাই হইতে হবে যে আমি এইটার নিরাপত্তার পুরো দায়ভার আমার। এইটা দিয়ে কোনো অকারেন্স হইলে পুরো দায়ভার আমার। আমাদের আরও সিনসিয়ার হইতে হবে। আমাদের কেন পুলিশের কাছে গেলে বলতে পারবে না আমার ওই সময়কার সিসিটিভি ফুটেজ নাই? কেন আপনারা পুরা বাংলাদেশ সিসিটিভি ফুটেজ দিয়ে ঢাইকা রাখতে পারেন না? এরকম তো একটা প্রজেক্টও হওয়ার কথা ছিল। এটা বিগত আগের যেই সরকার ওনারা এরকম একটা ঘোষণা মনে হয় দিয়েছিল। যাই হোক, এগুলা মানবিক কল্যাণে এই কাজগুলো আপনাদের করতে হবে। আর যেই ধরনের এলাকাতে এই টাইপের ইয়েগুলো বেশি হচ্ছে, সেই জায়গার যেই জোনগুলো চিহ্নিত করে আপনারা সিসিটিভি আওতায় আনেন। আর সবচেয়ে বড় কথা, এই যে প্রজেক্ট করে অদক্ষ মানুষ দিয়ে কাজ করান, সেই জন্য এটার কোনো ফলাফল আসে না। বিষয়গুলো যেন এই প্রজেক্টগুলোর ব্যাপারে যেন এই ধরনের কাজ না হয়। দলীয়করণ, ওই যে ইয়ে নাই, যোগ্যতা নাই, অযোগ্য লোক, অমুকের ভাতিজা দেখে ওনাকেই দিতে হবে চাকরি, এরকম যেন না হয়। বুঝতে পারছেন? এইবার একটু জীবন ব্যবস্থাটা শুনেন। অনেক পয়সা কামাইছেন তো, বা অনেক পয়সা কামাবেন, বা পয়সা আপনার নাই, কিন্তু সাধারণ নিরাপত্তার ক্ষেত্রে সবার জায়গা কিন্তু এক জায়গায়। বুঝতে পারছেন? আমাদের যাদের পয়সা টয়সা নাই এদের কিন্তু খুব একটা ভয় নাই, আমাদের কিন্তু টেনশন কম। যাদের পয়সা টয়সা বেশি, সরকারি চাকরি, বড় বড় চাকরি করেন, বা যেখানে দায়িত্বে আছেন দায়িত্ব ঠিকমতো পালন করতেছেন না, এইটা কিন্তু ঘুইরা আপনার উপরে রিভেঞ্জ চলে যাবে। কারণ একটা পর একটা কিন্তু এইরকম একটা আগে ছোট ছোট গাছ কাটে, তারপরে বড় গাছে খুব পড়ে। তো এটা হইলো মনে করেন যে ওরকম যে যখন গাছ কাটা পড়ে তখন ছোট গাছগুলো আগে কাটা পড়ে, তারপরে কিন্তু বড় গাছে কোপ পড়ে। বুঝতে পারছেন? তো ছোট গাছগুলো কিন্তু বড় গাছের পাশে থেকেই কিন্তু বাঁচে। তো এই জন্য আমাদের এই জাতীয় স্বার্থে কিন্তু কোনো রকম কার্পণ্যতা করা যাবে না। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। আমি অনেক সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি, অনেকে অন্য স্টাইলে কথা বলতে পারে। ব্যাপারটা এখানে এইটা না। আমি অনেক কথা হয়তো গুছিয়ে বলতে পারি নাই, আমি কি বোঝাতে চেয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবে যেই কোনো জিনিস একেবারে ২-৪ দিনে হয়ে যায় না। তবে অনেক বছরের পর বছর খালি এক গান গায়ে যাবেন যে এত তাড়াতাড়ি সম্ভব না, এত তাড়াতাড়ি সম্ভব। আপনারা না পারলে প্রাইভেট ভার্সিটিগুলো আছে, সরকারি ইউনিভার্সিটি যেগুলো আছে, বাংলাদেশ ইউনিভার্সিটি যেগুলো আছে, বাংলাদেশের যত ইউনিভার্সিটি আছে সব স্টুডেন্টদেরকে একটা ব্যাচ করে আস্তে আস্তে ট্রেন আপ করে তাদের হাতে দায়িত্বগুলো দেন। তারা অন্তত আপনাদের পাশাপাশি আপনাদেরকে হেল্প করতে পারবে, আপনাদের ডাটাবেসটা তৈরি করে আপনাদেরকে একটা সুন্দর ডিজিটাল সার্ভে তৈরি করে দিতে পারবে। শুনেন, অবাক লাগে, এত কোটি কোটি টাকা খরচ করে রাস্তা বানাইছে, কিন্তু রাস্তা দিয়ে যাবে মানুষ আতঙ্কে যাইতে পারতেছে না। খুব কষ্ট লাগে না বলেন? যখন দেখেন যে বারান্দার সামনে একটা মানুষটা আরেকটা মানে ছিনতাইকারী কোপাচ্ছে, খুব কষ্ট লাগে না? কষ্ট তো লাগে, তাই না? তাইলে যখন আপনারা এই জাতীয় স্বার্থে, যখন আপনারা এই যে আমাদের নিরাপত্তার স্বার্থে যখন আপনাদের কিছু করণীয়, তখন কেন আপনারা মানে সবাই এক হতে পারেন না, বা ভালো ভালো আইডিয়া দিতে পারেন না? ঘটনাটা কি? ঘটনা আসলে কিছুই না। ঘটনা হলো সঠিক গাইডলাইন নাই, আর সঠিকভাবে কাজ করার মন মানসিকতা নাই। যদি অপরাধ সীমিত পর্যায়ে রাখতে হয়, আমি মনে করি
যানবাহনের যেই নিরাপত্তা বা যানবাহনে যে ধরনের ডিভাইস ফুল বা যানবাহনের যেই রেজিস্ট্রেশন হওয়া উচিত বা জিপিআরের সিস্টেম হওয়া উচিত তার ধারে কাছেও বাংলাদেশ নাই। এই জন্যই ঘটনা হয়ে যাওয়ার 2-4 ঘন্টার মধ্যে প্রশাসন কোনো কিছু করতে পারে না। আমার মনে হয় আপনারা দয়া করে আপনারা পুলিশ প্রশাসন সব জানে। হয়তো আমাদের যে একটা বড় ব্যাপার একজন মানে আইনজীবী নাকি বলল যে আমাদের অনেক মানুষ মানে পাল্টানো হয়েছে, যেমন যার বাড়ি ছিল মানে পোস্টিং ছিল বরিশাল তাকে ফালাইছে ঢাকা থেকে দিছে হইলো আবার চিটাগং থেকে দিছে রাজশাহী, মানে এরকম হযবর হইছে। এখন আপনাদের অফিসারদের আমি মনে করি যে আপনাদের এখন পূর্ণাঙ্গ সময়, আপনারা যথেষ্ট ম্যাচিউরড। আপনারা যেহেতু প্লেস আনপ্লেস এটা আপনাদের একটা পুলিশ অফিসারদের একটা রুলস বলা যায়, কারণ আপনার কোথায় কখন ডিউটি পড়বে এটা উপর থেকেই নির্ধারণ করে দিবে। তবে আন্তরিকতার সাথেই যে কোনো জায়গায় মিশে যেতে হয়। আপনারা যখন সাধারণ মানুষের সাথে মিশবেন তখন তারাও আপনাদেরকে হেল্প করবে। আশা করি আপনারা আমার ছোট্ট মেসেজটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আর আপনারা আপনাদের উপরে নিচে যারা আছে সবাই বসে এক টেবিলে কনসালটেশন করবেন। কারণ হলো আপনার বাচ্চাটা কালকে স্কুলে যাবে, আপনি কালকে অফিসে যাবেন, আপনার বাবা কালকে মসজিদে যাবে। এর মাঝখানে আমাদের বেঁচে থাকার একটা ঠিকানা রুটিন বা এর ভিতরেই আমাদের জীবনযাপন। তো এতটুকু কাজ করতে গিয়ে যদি আমরা নিরাপদ না থাকি এটা আমাদের জাতি হিসাবে লজ্জার। বুঝতে পেরেছেন? আপনি একটা কথা মনে রাখবেন, যে শহরে চুরি হয় সেই শহরে চুরি জিনিস বিক্রি হয়। যে শহরে চুরি হয় সেই শহরে চুরি জিনিস বিক্রি হয়। যে শহরে ডাকাতি হয় সেই শহরে ডাকাতির জিনিস বিক্রি হয়। তাই ভয় বলেই কিন্তু ওই যদি কাজটা করে কোনো ফায়দা না হতো তাহলে আর এই কাজ কেউ করতো না। তো যেহেতু এগুলো হয়, তো এই পরিমাণ আপনারা যারা নীতি নির্ধারক তারা যতদিন পর্যন্ত আপনারা এগুলোকে প্রয়োজন মনে করবেন না ঠিক ততদিন পর্যন্ত এই দেশের বা এই জাতির ভালো কিছু হবে না। নিরাপত্তা তো দূরের কথা। বুঝতে পারছেন? তো ভালো থাকবেন। আশা করি সাধারণ মানুষ আমাদের কি করণীয় আমি এরপরের বিষয়টা আমি এইভাবে বলবো। প্রথমটা বলছি, দ্বিতীয়টা বলছি, তৃতীয়টা আমাদের কি করণীয় এইটাও আমরা সচেতন বাংলাদেশের পক্ষ থেকে আমরা এই জিনিসটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই একটু ভিডিও দেখবেন, শেয়ার করবেন, ভালো ভালো মন্তব্য থাকলে করবেন, ভালো ভালো আইডিয়া দিবেন, এটাই।